2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় ভারতীয় সংবিধানের 370 ধারা। এর ফলে প্রত্যাহার হয়ে যায় জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস। এরপর প্রবল সমালোচনা শুরু হলেও ধীরে ধীরে কিন্তু ছন্দে ফিরতে শুরু করেছিল ভূস্বর্গ। এরপর কিছুদিন আগেই কিন্তু জম্মু ও কাশ্মীর বিধানসভায় নির্বাচন হয় নির্বিঘ্নে। ধীরে ধীরে পর্যটনের ক্ষেত্রে লাভের মুখ দেখতে শুরু করেছিলেন ব্যবসায়ীরা। 4 মে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা, আর তার আগেই ঘটে গেল এই অঘটন। জম্মু ও কাশ্মীরে ঘুরতে গেলে পর্যটকদের ঘোরার তালিকায় অবশ্যই থাকে পেহেলগাম। পেহেলগাম থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে সবুজ ঘাসে ঘেরা ভাইসরেন ভ্যালি। সেখানেই মঙ্গলবার 22 এপ্রিল ঘটে গেল নৃশংস হামলা। 28 জনেরও বেশি নিরীহ পর্যটক জানে শেষ হয়ে যান এই জিহাদি হানায়। এর মধ্যে আবার কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন বলে খবর। মৃতদের সংখ্যা আরো বাড়তে পারে, কিন্তু পরিসংখ্যান বলছে 2019 সাল থেকে কিন্তু 690টির বেশি ঘটনা ঘটেছে। এর মধ্যে 262 জন সেনা এবং 171 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অবশ্য 2019 সালের ফেব্রুয়ারি মাসে হওয়া পুলওয়ামা হামলা, যদিও পরে ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা স্ট্যাম্প ও অনুমোদন করা হয়েছে। তারপর থেকে আইনি পরিবর্তনগুলিকে উৎসাহিত করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, জনগণ, সেখানকার যে যারা জনগণ রয়েছেন, আর একচেটিয়া সুরক্ষার বিষয়টা থাকেনি, বিশেষ মর্যাদা বলে, যা শুধুমাত্র জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের সরকারি চাকরির জন্য আবেদন করতে এবং রাজ্যে সম্পত্তি কেনার জন্য অনুমতি দিত। 2020 সালের মার্চ মাসে সরকার 12টি আইন বাতিল করে এবং 14টি ভূমি সম্পর্কিত আইন সংশোধন করে এবং তারপর একটি ধারা প্রবর্তন করে, যা একটি উন্নয়ন কর্তৃপক্ষের জমি বাজেয়াপ্ত করার পথ প্রশস্ত করে। 370 ধারা বিলুপ্তি, শান্তিপূর্ণ নির্বাচন, এলাকায় পর্যটকদের সমাগম বাড়ার পরও কিন্তু ঠেকানো গেল না পেহেলগামের এই হামলা। প্রশ্ন উঠছে, এত বড় নিরাপত্তার গাফিলতি ঠিক ঘটলো কি করে? এটা তো পুলওয়ামা 2 হামলা, একেবারে হামাসদের স্টাইলে হামলা চালানো হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আসিম মুনির সবচেয়ে বড় সন্ত্রাসবাদী পরিকল্পনার ফল এটা। পর্যটকদের ধর্ম জেনে জানে শেষ করা হয়েছে। পাকিস্তান আর্মিদের কার্যকলাপ সন্ত্রাসীদের মতো। এটা কোনো সাধারণ জঙ্গি হামলা নয়, পুরোটাই প্ল্যান করে করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভাইসরেন ভ্যালিতে পাক জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তান আর্মির ষড়যন্ত্রকে ফাঁস করে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি। তিনি বলছেন যে এই হামলার পিছনে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির হাত রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। See, this is Pulwama 2 moment of India, and I think this attack is something like Hamas style attack on 7th October on Israel. It's not a coincidence that Asim Munir utters certain illogical words 2 days back, and such an attack takes place where religion is asked about every tourist, and then asked to recite kalma, and if they refuse, so they are attacked. So I think our response should be very, very appropriate. Something like what Israel, the way Israel responded. I think Honorable Prime Minister has returned from Saudi Arabia, is holding meeting. India will appropriately respond to Pakistan. This is basically unleashed by Pakistan Army. I have been saying these are SSG commandos of Pakistan Army. They are posing as terrorists, and they are undertaking this on the instructions of people from across. This is a well-planned attack. It's not a normal terrorist attack. So Pakistan is on alert, and let them be alert. This is a moment that Pakistan army's backbone is broken, and I appeal through your channel to all the Balochis, all the KPK people, Sindh people, and POK people to revolt against Pakistan Army's terrorist actions against you people. This is the moment you must declare independence, and India should break Pakistan Army's back and break Pakistan into 4 parts, and Asim Munir should shit in his pant.
It is all being done under his command. The whole world is standing with India, and India must now show its resolve and break Pakistan. One last, sir. There has been an infiltration attempt that has been going on in Baramulla area, and operation is going on. How do you see there is an attack and now this infiltration attempt? Pakistan army chief wants to escalate it. He wants to prove his credential. He is himself Shia. Let him first prove his identity. He is a kafir. এই হামলার পিছনে ধর্ম একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে আক্রান্তের পরিবারের সদস্যরা। বেছে বেছে হিন্দুদেরকেই টার্গেট করা হয়েছে, এমনকি জানে শেষ করার আগে নাকি হিন্দু পর্যটকদের আজান দিতে ও কালমা পড়তেও বাধ্য করা হয়েছিল। সেই বিষয়টাও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। হামলার সময় এই গ্রাসল্যান্ডে লুকানোর কোনো জায়গা ছিল না। ভাইসরানের এই এলাকাটাকে জানেন তো, বলা হয় মিনি সুইজারল্যান্ড। হামলার সময় পর্যটকদের পরিচয় পত্র খতিয়ে দেখা হয়েছিল। এমনকি এই হামলার পর অনেক জিহাদিরা তারা নরেন্দ্র মোদীর নাম করে হুঁশিয়ারি দিয়েছেন। বলতে শোনা গিয়েছে জিহাদিদের যে যা গিয়ে তোদের মোদীকে বল। এই হামলার পর দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। মূলত তাদের সাহায্যে গুরুতর জখম ও আহতদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর কাজ শুরু হয়। এরপর ঘটনাস্থল ঘিরে ফেলে সেনা ও পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় চিরুনি তল্লাশি। এদিকে এই ঘটনার পর কাতার সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে অমিত শাহ। রাতেই জম্মু ও কাশ্মীরে যাওয়ার জন্য অমিত শাহকে নির্দেশ দেন মোদী। ঘটনার পর দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। কাতার সফর কাটছাট করে মঙ্গলবার রাতেই দিল্লি ফেরেন নরেন্দ্র মোদী। ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএ কে। এই নিয়ে একটি গ্রাউন্ড রিপোর্ট দেখাবো আপনাদের। India Today team is the first media network, news network to reach ground zero by Saran. This is the exact place of yesterday's carnage. As you can see, this is the Baisaran Meadow. It took us almost 1 hour trek through treacherous terrain to reach this particular location. As you can see, these are the chairs which you could see in yesterday's videos that went viral, videos that were taken by the Godewalas, Poniwalas or the tourists. It was absolute carnage, mayhem, heart-wrenching scenes, spine-chilling scenes where the complete landscape was littered with dead bodies. Now, right now, we've been told that the death count has risen to 28, including 27 non-locals. 1 local have been killed, while 20 others are injured. Right now, there is an operation that is ongoing. The Army, Indian Army, 3 Rashtriya Rifles, along with the para commandos, SOG of the police, CRPF, whatever resources they have, they are pooled in to ensure that they launch an effective search and combing operation. Because I'll ask Muzaffar to show you, from that side, we've been told that this group, Falcon Squad of the TRF or the Lashkar, they came in, they were in army fatigues. The tourists initially thought that it is the Indian Army. They mistook them as Indian Army, but then suddenly they started firing from point blank range. People were shot in the head from very close range, and first, as we have been saying, their religious identity was ascertained, and then they were shot. It is a dense forest area. One can clearly see there are at least 2-3 mountain ranges on that side. So this is not an easy operation for the security forces, because if they have chosen this area, they have chosen it because they know that they have an escape plan. It will take time for the security forces to react, to reach this location, at least 1 hour reaction time, because you have to come on foot, on horses, or ATVs. So they took their time. We've been told that around 250 to 300 bullets have been fired from automatic rifles, including M4 sophisticated rifles. So that really is the situation right now. Equipment that could be important for the security forces for an effective search operation is being launched. Continuously, we can also hear the sound of choppers which were hovering over UAVs, drones, and that really is the situation right now. অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।